আমরা চেয়েছিলাম প্রকৃত দোষীরা ধরা পড়ুক, তারপরে সব অপরাধীর সাজা। না না, বিচার পাইনি এবং বিচার পাওয়ার যে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন জজ। এই যে আজকে জাজ বললেন যে এটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস, আমি মনে করছি না, কিন্তু আমি মনে করছি এটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস। কারণ আমার মেয়ে একটা হসপিটালে, সরকারি হসপিটালে কর্মরত অবস্থায় ছিল। সিবিআই প্রমাণ করতে পারলো না যে এটা রেয়ার কেস, সিবিআই এর ব্যর্থতা। আমরা ক্ষতিপূরণ, আমার ক্ষতি কেউ পূরণ করতে পারবে না। এটা ভগবান আমাকে একটা ডায়মন্ড দিয়েছিল, সেটা আমি হারিয়ে ফেলেছি, সেটা কি কেউ পূরণ করতে পারে? সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু সন্তানের মেধা থাকলে হবে না, বাবা মাকে প্রভাবশালীও হতে হবে। আমরা সঞ্জয় রায়ের যেটা জজ ভালো মনে করেছেন সেটা দিয়েছেন, আমরা ওর কিছুই চাইনি। ও একা আমার মেয়েকে খুন করেনি, এটা আমি মনে করি, প্রথম দিনও মনে করেছিলাম, এখনো মনে। গত শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা আদালত এবং তারপর আজকের দিকে গোটা দেশের নজর ছিল যে কি সাজা শোনায় আদালত। আমৃত্যু কারাদণ্ড হলো সঞ্জয় রায়ের। বিচারক জানালেন যে বিরলের মধ্যে বিরলতম বলে এই অপরাধকে গণ্য করছে না আদালত এবং যে কারণে আমৃত্যু কারাদণ্ড দেয়া হলো সঞ্জয় রায়ের। এই মুহূর্তে অভিনেতা বাদশা বৈদ্য টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। বাদশাদা, আজকের দিকে, আজকের রায়ের দিকে গোটা দেশের নজর ছিল এবং আদালতের কাছে এই আবেদন রাখা হয়েছিল যে এই অপরাধকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম বলে গণ্য করা হোক, কিন্তু বিচারক জানালেন যে এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করা হচ্ছে না এবং যে কারণে আমৃত্যু কারাদণ্ড হলো সঞ্জয় রায়ের। এবং এই রায়ে খুশি নয় নির্যাতিতার পরিবার। আপনি কিভাবে দেখছেন? যখন নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনো মানুষই খুশি নন, কিন্তু প্রশ্ন যেটা আসে যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে বিচারক তখনই এটা বলতে পারবেন যখন তদন্তকারী সংস্থা সিবিআই তারা তাদের চার্জশিটে, তারা তদন্তে কি কি ঘটনা তুলে এনেছে, কিভাবে তারা তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতে তো বিচারক একটা সিদ্ধান্ত নেন। একজন লয়ার খুব সুন্দর বলেছেন যে আপনি খিচুড়ি রাঁধার মশলাপাতি দিয়ে বিরিয়ানি এক্সপেক্ট করতে পারেন না। আবার প্রশ্ন সিবিআই এর কাছে, তারা তদন্তটা কি করেছে এবং তাদের তদন্তে যে এতগুলো কেন, ওনার মেয়েটির বাবা মা যে 1, 2, 3, 4 করে প্রশ্নগুলো করেছিলেন, একটা প্রশ্নের উত্তর সিবিআই আজ অব্দি দিতে পারেনি। মানে সিবিআই কি তদন্ত করলো যাতে এরকম একটা নৃশংস বর্বরতম ঘটনাকেও মাননীয় বিচারক বিরলের মধ্যে বিরলতম বলতে পারলেন না? সিবিআই কে প্রশ্নের উত্তর দিতে হবে। আগামী দিনে যদি সেই উত্তর সিবিআই দিতে না পারে তাহলে সিবিআই তদন্ত নিয়ে, তাদের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠবে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে বাদশা বৈদ্যর সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি বললেন যে সিবিআই নিরপেক্ষতা নিয়ে এখানে প্রশ্ন উঠে যায়। দেবলীনা দত্ত অভিনেত্রী, তিনি কিভাবে দেখছেন আজকের এই সাজা ঘোষণা, রাখবো আপনাদের সাথে। হ্যাঁ, যাবজ্জীবন হয়েছে সঞ্জয় রায়ের, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা কোনো খবরই না, কারণ 48 ঘন্টার মধ্যে যে একমাত্র ব্যক্তি ধরা পড়েছিল সে হচ্ছে সঞ্জয় রায়। কাজে একদিন না একদিন তার একটা কোনো শাস্তি হবে এবং যে ভয়ঙ্কর অপরাধ সে করেছে সেটা নয় ফাঁসি নয় যাবজ্জীবন, কোনো একটা যে হবেই, সে ব্যাপারে আমরা সবাই নিশ্চিত ছিলাম। 48 ঘন্টা পরে কলকাতা পুলিশ ধরেছিল সঞ্জয় রায়কে। যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। 5 মাস ধরে সিবিআই এর তরফ থেকে কি এগোলো, প্রত্যেকটি ফরেন্সিক এক্সপার্ট এখনো অবধি প্রত্যেকে, একজনও ব্যতিক্রম নেই, আমি বলছি না, তারা বলেছেন যে একজনের পক্ষে এই খুন করা সম্ভব না, 5-6 জন মিলে করা সম্ভব। তাহলে বাকিরা কোথায়? একজনের যদি যাবজ্জীবন হয় বাকিরা বাড়িতে বসে থাকবেন, আমি তাহলে নিরাপদ কি করে? আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না তো খুনি? আমি একজন খুব সাধারণ নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে, একজন নারী হিসেবে একেবারেই নিরাপদ বোধ করছি না, কারণ বাকি খুনিরা কোথায়? এইটা আমার প্রশ্ন। সিবিআই একথাও বলেছিলেন যে প্রমাণ লোপাট হয়েছে, আমি বলছি না, সিবিআই বলেছে। সঞ্জয় রায়ের মতন একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাট করা হয়েছে। 5-6 জন যুক্ত এটার সঙ্গে, এই খুনটার সঙ্গে, তারা কোথায়? তারা যতক্ষণ না ধরা পড়ছে আমি নিরাপদ বোধ করছি না।